সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি, সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় অবকাঠামো ছাড়াই ট্রানজিট। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার। মাঝখানে আছেন মাহবুবউদ্দিন আহমেদ, সভাপতি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, এবং ওই প্রান্তে আছেন দেওয়ান সুলতান আহমদ, সহ সভাপতি বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। প্রকাশক টুটুল হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিম সদস্য শিহাব 5 দিনের রিমান্ডে। মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টায় জড়িতদের ধরতে অভিযান চলছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের 7ম দিনে 9 জিএমবি সদস্য আটক। অভিযানের নামে গণগ্রেপ্তারের প্রতিবাদে 18 জুন সারা দেশে বিএনপির বিক্ষোভ। হাজারীবাগ থেকে টানালি না সরানো পর্যন্ত 154টি কারখানাকে প্রতিদিন 50,000 টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন। নিজেদের উন্নয়নের স্বার্থে এই চুক্তি বললেন নৌ পরিবহন মন্ত্রী। এবং একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ, আসন খালি থাকার সাপেক্ষে বাকিদেরও ভর্তি নিশ্চিত করা হবে বললেন শিক্ষামন্ত্রী। আমি দেওয়ান সুলতান ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হলো যে আজকে যে ট্রান্সশিপমেন্টের ট্রানজিট যেটা শুরু হয়েছে আশুগঞ্জ নৌবন্দরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, তো কথা উঠেছে যে পর্যাপ্ত অবকাঠামো তৈরি না করেই এইটা চলাচল শুরু হয়েছে, আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। কিন্তু 2011 সাল থেকে মোটামুটি ট্রায়ালের মধ্যে থাকার পরও কেন আমাদের এই আশুগঞ্জ নৌবন্দরের উন্নতি করা হলো না, অথবা তার জেটি নির্মাণ করা হলো না? এটা খুবই দুঃখজনক ঘটনা। কারণ এখন থেকে 5 বছর আগে যখন কন্ট্রাক্ট সাইন হয়েছে তখন কথা ছিল যে এটা একটা নৌবন্দর হবে এবং এখানে কন্টেইনার পোর্ট হবে, সবকিছু হবে, এবং আখাউড়া থেকে আশুগঞ্জ থেকে আপনার আগরতলা 52 কিলোমিটার রাস্তা আছে টোটাল 3-4 পর্যায়ে। এই সড়কটা মেরামত করা হবে, ঠিক করা হবে, 4 লেনে উন্নীত করা হবে। কিন্তু সেই কাজটা কোনো কিছুই করা হয়নি। এখানে এটা আমার মনে হয় যে কোনো ফান্ড কনস্ট্রেন্ট নাকি কোনো দেশের অসহযোগিতার কারণে এটা হয়নি। এটা আমরা যেরকম তথ্য পেয়েছি তাতে ভারতেরই এই কাজগুলো, এখানে সড়ক বা এই জিনিসগুলো ঠিক করে দেওয়ার কথা ছিল, বা তাদের সাথে চুক্তি হয়েছিল, এবং টাকাও চুক্তির হিসেবে তারা টাকাও দিতে চেয়েছিল, তাদের ঋণ চুক্তির আন্ডারে এরকম একটা জিনিস ছিল না। তো তারা যদি ফান্ড দিয়ে থাকে বাংলাদেশ গভর্নমেন্টকে, দেওয়ার কথা ছিল, আমি জানি না এটা কি ফান্ড দিয়েছে কিনা আমি জানি না। যদি ফান্ড দিয়ে থাকে তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের সড়ক পরিবহন বিভাগ রাস্তার কাজ করে দেওয়া উচিত ছিল। আর ফান্ড যদি না দিয়ে থাকে তাহলে তো আমাদের গভর্নমেন্টের ফান্ডের কনস্ট্রেন্ট আছে, সড়ক পরিবহনের আমাদের আরো অনেক জরুরি বিষয় আছে, সেই সব জরুরি বিষয় করতে গিয়ে তারা হয়তো এদিকে নজর দিতে পারে নাই। স্টিল দ্যার আমি আশা করবো যে ট্রান্সশিপমেন্ট যেহেতু চালু হয়েছে, এই ইনফ্রাস্ট্রাকচার যে ঘাটতি আছে এটা উভয় দেশের স্বার্থে অতি জরুরি ভিত্তিতে এই ইনফ্রাস্ট্রাকচারটা করে ফেলতে হবে। যদি সাকসেসফুলি ট্রান্সশিপমেন্ট ট্রানজিট যদি আপনি চালাতে হয়, তা না হলে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে থাকবে, লক্ষ কোটি টাকার মাল আটকে থাকবে, তাতে আপনার দস্যুবৃত্তির সমস্যার সৃষ্টি হতে পারে, যানজটের ট্রাফিক কনজেশন হবে। সব মিলিয়ে এটা খুব একটা ফলপ্রসূ হবে না। কারণ আপনি যত সহজে আনে দিলেন, নৌবন্দরে তুলে দিলেন, তারপরে 52 কিলোমিটার যদি রাস্তায় 3 দিন 4 দিন যদি আপনার ভেহিকল আটকে থাকে খারাপ রাস্তার জন্য, তাহলে তো আপনার কষ্টে আবার সে আগের মতো হয়ে যাবে। সেই দিকে আমি বিবেচনা করে আমি মনে করি যে উভয় দেশের সরকার এখানে যে ইনফ্রাস্ট্রাকচার যে ঘাটতি রয়েছে সেটা জরুরি ভিত্তিতে হাত দিয়ে করে ফেলা উচিত। আচ্ছা ভাববা, একটু বলবেন আপনারা খেয়ালি তো আপনারা করছেন কার্গো ইয়াটা, তো এই সিস্টেমে যেটা আমাদের যে কলকাতা বন্দর থেকে যেটা আসছে, এটা কি ওইখান থেকে সরাসরি ওদের কার্গো ভেসেলস আসছে, না আমাদের কার্গো ভেসেলস ওখান থেকে আসছে? ইয়াটা কেন? আমি একটুখানি পেছনে যেতে চাই। আমাদের দেশে এই যে কলকাতা থেকে বাংলাদেশে জাহাজ আসা যাওয়া, এটা কিন্তু আদিকাল থেকেই ছিল।
মাঝখানে শুধু পাকিস্তান পাকিস্তানের আমলে এটা বন্ধ, যুদ্ধটা তখন শুরু হলো, পাকিস্তান আমলেই বন্ধ হয়ে গেছে এবং তখন বন্ধ সবগুলো হয়েছে। আবার ট্রেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবকিছুই বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু এবং মিসেস গান্ধী 65 পর থেকে। দুজনে মিলে আবার 71-এর পরে 74-এ নতুন করে চুক্তি করেছে, বাণিজ্য চুক্তি করেছেন, ইন্টার ওয়াটার ট্রানজিট ট্রেড চুক্তি করেছেন। এই সময়ে কিন্তু 71 সালেই জাহাজ আসা যাওয়া শুরু হয় নাই। জাহাজ আসা যাওয়া শুরু হয়েছে 95-96 সালের পরে। মানে যখন বাংলাদেশের সিমেন্ট ফ্যাক্টরিগুলো চলা শুরু করলো, তখন ফ্লাই অ্যাশের প্রয়োজন হলো। সেই ফ্লাই অ্যাশ ইন্ডিয়াতে যত কোল ফায়ার পাওয়ার স্টেশন আছে অ্যারাউন্ড হুগলি, ওই জায়গার ফ্লাই অ্যাশগুলো আমরা ইম্পোর্ট করা শুরু করলাম। দ্যাট ওয়াজ দি বিগিনিং এই ট্রেডটার। এবং ওইটা আপনার এক সময় একটা জাহাজ যেতে 6 মাস লাগতো, এখন আমাদের একটা জাহাজ 10 দিন যাওয়া থেকে আসা করতে 15 10 দিন 10-12 দিন ফ্লাইং টাইম, জি, মুভমেন্ট টাইম, কিন্তু ক্লিয়ারিং, ফরওয়ার্ডিং, খালাস মালাস সবকিছু মিলিয়ে 1 মাসের মতো লাগে। তো এটা এখন, আগে একটা জাহাজ ছিল, সেটা এখন 300 জাহাজ আছে রেগুলার আসা যাওয়া করে। এবং এই 300 জাহাজের মধ্যে 98-99% জাহাজই আমাদের বাংলাদেশের আমাদের ওনারশিপ। তো ফলে আপনার এই ট্রেডটা যে ফিজিবল, এটা কিন্তু আমরা প্রমাণ করেছি। এবং আমরা বিভিন্ন সময় সভা সমিতিতে সরকারের সঙ্গে এবং ভারত সরকারের সঙ্গে যে আলাপ আলোচনা হচ্ছে, মিনিস্টেরিয়াল লেভেলে আমি কখনো যাইনি, কিন্তু সেক্রেটারি লেভেলে, জয়েন্ট সেক্রেটারি লেভেলে যে মিটিংগুলো হচ্ছে সেখানে আমি গিয়েছি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দি অ্যাসোসিয়েশন, এজ প্রেসিডেন্ট। তো সেখানে আমি বিভিন্ন সময় অনেক জোর বক্তব্য রেখেছি, কারণ এই আসা যাওয়ার মধ্যে আমাদের বিভিন্ন রকম ত্রুটি বিচ্যুতি ছিল, আমাদেরও অসুবিধা ছিল, তাদেরও অসুবিধা ছিল। এগুলো আমাদের ডেভেলপ করতে সময় লেগেছে। ওরাও ছাড় দিয়েছে, আমরাও চেষ্টা করেছি। এখন ধরেন একটা সময় ছিল 2-3-5 বছর আগে যে প্রত্যেকদিন 10টা জাহাজের বিরুদ্ধে কমপ্লেন আসতো, এখন হয়তো ডেইলি একটা আসে। এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। তার মানে উই হ্যাভ ইমপ্রুভ দি হোল সিচুয়েশন। তার মানে মনিটরিংটা খুব দুর্বল ছিল, যে কারণে এই এটা জিনিসগুলো। এখন ভালো হচ্ছে। জি। এবং আগে খারাপ জাহাজ যেত, এখন শক্তিশালী জাহাজ যায়, মোর স্টেবল জাহাজ যায়, বেশি কার্গো ক্যারি করতে পারে এরকম জাহাজ যায়। এবং ইন দি মিন টাইম আপনার পথে যে সমস্ত আপনার ড্রেজিং ফ্রেজিং এর প্রয়োজন ছিল ইন্ডিয়ান সাইডে, অবস্টাকেল গুলো যেগুলো অবস্টাকেলগুলো চলে গেছে। জি, এইটা হওয়ার কারণে কিন্তু ট্রানজিটটা যে ফিজিবল, এটা কিন্তু ভারত সরকার খুব ভালোভাবে মানে উপলব্ধি করতে পেরেছে। এবং এই ট্রানজিটের ব্যাপারে আমরাও বলেছি এই জন্য যে ট্রানজিট হলে কার্গোর ভলিউম বেড়ে যাবে। এখন আমাদের 1.2 মিলিয়ন টনস পার ইয়ার যা আসে করে, সেখানে হয়তো আপনার যদি আমরা সমস্ত অবকাঠামোগুলো ঠিক করে ফেলতে পারি, তাহলে তো ইন দি লং রান হয়তো ইট ক্যান গো আপ টু এনি লিমিট, 50-60 মিলিয়ন টন হতে পারে। কিন্তু আমি মনে করি অ্যাভারেজ যদি আজ থেকে 5-7 বছরের মধ্যে যদি আমরা আমাদের এই অবকাঠামোগুলো তৈরি করে ফেলতে পারি, তাহলে হয়তো অ্যানুয়ালি উই মাইট বি এবল টু মুভ অ্যাবাউট 6-7 মিলিয়ন টনস। দ্যাট ইজ এ হিউজ মুভমেন্ট। এখন এই মুভমেন্টটাকে আপনার সঠিকভাবে করার জন্য আমাদের অবশ্যই অবকাঠামো লাগবে। সেই অবকাঠামোর কথা আমি আমার দেশের এফিসিয়েন্সির কথা যদি বলি, যেটা বলা আমি জানি না ঠিক হবে কিনা, আমাদের BIWTA কে আজ থেকে 3-4 বছর আগে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ট্রানজিটের জন্য আমাদের ওইখানে অবকাঠামো সৃষ্টি করতে, পোর্ট তৈরি করতে হবে। মানে আপনার যেখানে এসে জাহাজটা ভিড়বে, এই যে আজকে দুটো জাহাজ ভেড়ার জায়গা দেখলেন, এই দুটা কিন্তু 3 বছর পরে তৈরি হয়েছে, আগে ছিল না। জেটি দুটো আজকে দেখলেন। তো এরকম স্পিডে যদি চলে তাহলে সারা জীবনেও হবে না। কিন্তু ভারত সরকারও চায়, আমাদের সরকারও চায়, আমরাও চাই যে কন্টেনার পোর্ট হবে, তারপরে আপনার এই জেটিগুলো আরো বড় হবে এবং এখানে আরো অনেক বেশি জাহাজ আসা যাওয়া করতে পারবে, যাতে অনেক বেশি এরপরে যেটা থাকে, নদী তো পরিষ্কার আছে, এখন যেটা বাকি রয়েছে সেটা রাস্তা। আমি নিজে গিয়ে দেখেছি যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ভাঙাচোরা যে অবস্থা আছে, আপনার এই আখাউড়া পর্যন্ত যেতে 2-3টা ব্রিজ আছে, আসলে খুব ভালো না। সেই ব্রিজের উপর দিয়েও কিন্তু এখন 10-12 টন যাচ্ছে। নট নেসেসারিলি ট্রানজিট ট্রেন না, এটা কিন্তু আমাদের দেশ থেকে লোকাল কার্গো ওইদিকে এক্সপোর্ট হচ্ছে, এটা কিন্তু যাওয়া আসা হচ্ছে আগরতলা। তারপরেও আমাদের এই ভলিউম যদি পাঠাতে হয়
হয়তো আপনার কন্টেনার যখন চলে আসবে তখন তো 20, 30, 40, হ্যাঁ। 50 টন যাবে এক একটাতে। জি। তো এদের যেতে হলে জাহাজের আপনার যে রাস্তাটা এটা অবশ্যই প্রশস্ত করতে হবে, এবং আমরা শুনেছি 4 লেন করার একটা প্ল্যান আছে, সেটা অবশ্যই করতে হবে। এবং আপনার যদি এটা ঠিকভাবে আপনারা ডেভেলপ করতে পারেন বা আমরা যদি পারি, তাহলে আপনার এই যত রকম ভুল ত্রুটির কথা বলতেছেন, সুবিধা অসুবিধার কথা বলছেন, সব ওয়াশ আউট। না মাহবুব, আমার একটা প্রশ্ন, আপনি বলছেন যে 90% এই কার্গো ভেসেলসের 99%। কার্গো ভেসেলসের মালিক হচ্ছে আমরা। জি। তাহলে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে এই ট্রেডটা হলে, ট্রেডের অন্য সাইডের কথা যদি বলেন, আমাদের বেনিফিটের যে জায়গাটা এটা একটা বড় জায়গা? অবশ্যই, অবশ্যই, নিঃসন্দেহে। কারণ আমরা এখন ধরেন পার টন অ্যাভারেজে $12 থেকে $13 পাচ্ছি। এখন এটা যদি আপনার ভলিউম বাড়ে তাইলে ওইটা তো বাড়বে। এটা শুধু আপনার শুধু আশুগঞ্জ পর্যন্ত, আশুগঞ্জ থেকে আখাউড়া যেতে যে ভাড়াটা দিতে হবে সেটা কিন্তু এখন আমাদের ডিটারমিন করতে পারিনি। যদি আমি আজকে থেকে 3-4 বছর আগে ভারত সরকারের এবং বাংলাদেশ সরকারের জয়েন্ট তখন তো 1000 টাকা করে আমি দিয়েছিল। বলেছি না, 1000 টাকা না, 1000 আমাদের ছিল যে আমাদেরকে $14 করে দেবে বা $15 করে দেবে এই টন। এই জায়গাটুকুর জন্য। আর এক সময় আমি কথা বলেছিলাম যে পুরো আখাউড়া পর্যন্ত পৌঁছে দেব মাল্টিমোডাল পদ্ধতিতে। আপনার জাহাজ লাগে, এইটা লাগে, সরকারের সবকিছু। খরচ বড় যা প্যাকেজ, কিছু লাগে, পুরো প্যাকেজ। প্যাকেজ মিলে আমাদের $40 to $45 দিতে হবে। তো এটা আপনার এনফোর্স করা হয়নি। এটার বিভিন্ন কারণ আছে, এটা আমাদের নিজেদেরও দোষ থাকতে পারে, অথবা অন্যান্য দলে যারা আছে, মানে ট্রেডার্স অন দি আদার সাইড, তাদেরও অনিয়া আছে। এটা তো ম্যাটার অফ নেগোসিয়েশন, ইটস অলসো এ ম্যাটার অফ স্ট্রেংথ। আপনার যদি স্ট্রেংথটা আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনি পাবেন, আর যদি ব্যবহার করতে না পারেন তাহলে আপনি পাবেন না। এটাই তো নেগোসিয়েশনের নিয়ম। জমির ভাই, আমার বন্ধু যেটা এই নিশ্চয়ই বলতে পারে। জমির ভাই, ট্রানজিটের ব্যাপারে আমাদের দেশের লোকজনের এক ধরনের মানে চিন্তা ভাবনা একটা স্ট্যাক অবস্থায় আছে। তাদের ধারণা, মানে ধারণা হচ্ছে, মানুষের ধারণা হচ্ছে যে ভারত এই জায়গা থেকে বাড়তি সুবিধা নিচ্ছে ট্রানজিটের ক্ষেত্রে। ট্রানজিট দিয়ে আমরা যে সুবিধাগুলো চাচ্ছি সেই সুবিধাগুলো পাচ্ছি না, কিন্তু ভারত তার স্বার্থের যে যে জিনিসগুলো দরকার এটা আমাদের কাছ থেকে আদায় করে নিচ্ছে। আমি 3টে জিনিস বলবো এখানে। সেটা হচ্ছে, এক নম্বর, আমার বন্ধুবর রয়েছে এবং উনি আমাকে বোঝাচ্ছিলেন, হি ইজ ভেরি, মানে ইজ সামওয়ান আই নো ফর অ্যাবাউট 50 years, এবং ও যা বললো এবং উনিও যা বললেন, উনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ওনার নিজস্ব ক্ষেত্রে। 3টে জিনিস। একটা হচ্ছে যে আমরা যদি কথা বলি, কানেক্টিভিটির কথা বলি সারাক্ষণ, আমরা উপ আঞ্চলিক কানেক্টিভিটির কথা বলছি, যেটা ইট ইনভলভস BBIN, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা বলছি BCIM, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, এবং তারপরে আরেকটা আছে বিমস্টেক। এখন আমি আজকে বোঝাচ্ছিলাম কয়েকজন জার্নালিস্টকে যে এই 3টে দে আর অল ইন্টিগ্রেটেড, এবং সুবিধার ক্ষেত্রে এবং ক্ষেত্র বিশেষে আমাদের মনে রাখতে হবে যে জাতীয়, আমি বলবো জাতীয় স্বার্থ সবসময় প্রাধান্য দিতে হবে। কিন্তু এখানে আপনি যা শুনলেন সেটা হচ্ছে, যেটা বললো মাহবুব বললো, সেটা হলো যে 99%, তাই না? 99% ওনারশিপ বাংলাদেশি। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে অবশ্যই ভারত বর্তমানে একটা জিনিস হচ্ছে যে ওখান থেকে মালামাল যাবে আগরতলায়, কিন্তু আগরতলার থেকে বর্তমানে মালামাল একতরফা ফেরত যাচ্ছে না, সেম অ্যামাউন্ট অফ ট্রেড হচ্ছে না। সেই জন্য ওরা যখন জাহাজ নিয়ে আসছে, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, জাহাজ নিয়ে আসছে, একতরফা নিয়ে যাচ্ছে, ওয়েট করছে, আনলোড করছে, আবার খালি জাহাজ যাচ্ছে, আবার আনছে। এখন যখন এই উত্তর পূর্ব যে এলাকা জুড়ে যে সকল স্টেটস আছে, তাদের যদি মালামাল পণ্যটা এদিক দিয়ে যদি তারা ক্যারি করে, ইনক্লুডিং আসাম, নট থ্রু দ্য কুচবিহার লিঙ্ক, হ্যাঁ, যদি এইটা সাকসেসফুল হয় এবং তারা দেখে যে হ্যাঁ এটা উই হ্যাভ লাভজনক, শুধু না, উই হ্যাভ ফেথ, যেরকম আমরা 12-14 দিন এটা পৌঁছে যাবে কলকাতায়, এবং দরকার পড়লে কলকাতা বন্দর শুধু নয়, এখান থেকে দরকার পড়লে আমরা এখান থেকে উই ক্যান অলসো গো টু উড়িষ্যা, ওডিশা, কিংবা ওইদিকে বিশাখাপট্টনম আছে ইত্যাদি। 6-7টা বন্দরের সাথে আমাদের সাথে একটা যোগাযোগের একটা কথা, আমার সাথে কথা হচ্ছিল কদিন আগে, ভারতীয় কয়েকজন ব্যক্তির সাথে কথা হচ্ছিল। তো এর আগে যখন মাধব এসেছিল ঢাকায়, তখন তার সাথে আমার কথা হয়েছিল। বিজেপি বলছে যে আমরা যা কিছু করণীয় এটা করব। এখন আমাদের যেটা দিক দেখতে হবে সেটা হলো, যেটা
ও বলছিল, উনিও বলছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার বলতে তিনটা জিনিস বোঝায়। একটা হচ্ছে কন্টেনার যখন শুরু হবে, কন্টেনার একটা রাখার জায়গা দরকার, সমতল ভূমি, প্রপারলি অর্গানাইজড। দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো কারণে তারা এমন মালামাল নিয়ে পাঠায় যেটা কিনা প্রয়োজনে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা করতে হবে। দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট। যখন জানে তারা যেখান থেকে আমরা পাঠাচ্ছি, আমরা জানি 12 দিন পার হয়ে যাবে কোনো কিছু, আমরা কলকাতায় নষ্ট হতে পারে। সো উই হ্যাভ টু অর্গানাইজ দ্যাট। তৃতীয়ত হচ্ছে এই যে রাস্তাটা যেটা আছে, এই যে সব মিলিয়ে 52 কিলোমিটার রাস্তা, সেই 52 কিলোমিটারের মধ্যে খানাখন্দক তো আছেই, এবং আরেকটা জিনিস আছে যেটা, সেটা হচ্ছে নিরাপত্তার অভাব। বর্তমানে যে খানাখন্দক যদি থাকে, ইফ থিং ইজ ট্রাভেলিং ভেরি স্লোলি, দেন ইট ক্যান বি সাবজেক্টেড টু অল সর্টস অফ প্রবলেমস। মনে রাখতে হবে আমাদের, সেখানে একটা বাণিজ্যর ক্ষেত্র বিষয়ে জানাতে পারে যে পয়সা দাও না তাহলে নিতে দেবো না। আনফর্চুনেট, এটা হতে পারে। এটা ইউরোপে আমি দেখেছি হচ্ছে, সেটা এখানে শুধু না, ইউরোপে হয় না। আমার মনে হয় যে যারা এর সঙ্গে ডিরেক্টলি জড়িত, মনে করেন ওরা কার্গো আনছে পাঠাচ্ছে, যারা কার্গো স্টোর করছে, যারা ওখানে কার্গো রিসিভ করছে, এদের সমন্বয় করে একটা কমিটি করা, টু আইডেন্টিফাই দ্য চ্যালেঞ্জেস। এটা প্রাইভেট সেক্টরের ব্যাপারটা শুধু সরকারের দিক থেকে দেখলে হবে না, ইটস এ রিয়েলি এ প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ। যদি সেই চ্যালেঞ্জেসগুলো আইডেন্টিফাই করে সরাসরি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তাড়াতাড়ি করতে পারি আমরা, তাহলে কিন্তু ইট উইল হেল্প অ্যান্ড অ্যাসিস্ট দ্য BCIM করিডর প্রিন্সিপাল। দ্যাট উইল বি ভেরি ইউজফুল। ইট উইল অলসো হেল্প দ্য বিমস্টেক প্রিন্সিপাল, যেটা আমি এই নিয়ে আলোচনা করেছি অনেকবার। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, এইটার জন্য আমার মনে হয় সরকারের তরফ থেকে, এটা আমি সম্মিলিতভাবে বলছি, সরকারের তরফ থেকে উচিত হবে they should arrange to assist them, arrange for at very low cost loans, interest almost zero অবস্থায় করে লোন দেওয়া, যাতে করে কিনা their facilities can be improved, their efforts can be facilitated, এবং it will also assist in the বিবর্তনের ক্ষেত্রে, এই সময় যে কালটা ক্ষেপণ হবে, যাতে এটা আস্তে আস্তে বাড়তে থাকে। আলটিমেটলি বাড়লে তো সরকার শুধু নয়, বাংলাদেশের এটা সুবিধা হবে, কারণ এটা ইট উইল ক্রিয়েট এমপ্লয়মেন্ট। ইট অলসো ক্রিয়েট দ্য ফ্যাক্ট যে আমাদের বাংলাদেশের যে সামগ্রিকভাবে যেসব পণ্য আমরা তৈরি করি, সে পণ্যগুলো আমরা তখন ওই দিকে পাঠাতে পারবো, এবং ওই পণ্য পেলে তারা তখন অন্য পণ্য আমরা আনতে পারবো, যেটা আমাদের দরকার না। এর সঙ্গে যেটা জড়িত জিনিস যেটা আছে, সেটা হচ্ছে নিরাপত্তার দিক। নিরাপত্তার ক্ষেত্রে আমি সেটা বলছি যে কমিটিগত দিক থেকে উই শুড হ্যাভ এ ভেরি সিরিয়াস লুক অ্যাট ইট, এবং এইটাকে বাণিজ্যিক একটা ব্যাপার বলে ধরলে চলবে না। আর্থসামাজিক ক্ষেত্রে এর যে একটা প্রভাব, সেই জিনিসটার কথা চিন্তা করতে হবে। এবং আমি মনে করি এটা যদি ঠিক মতো আমরা লাইনে আনতে পারি আমরা অতি শীঘ্রই, আমি মনে করি দ্যাট শুড বি ডান বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। 6 months should be enough to do it. কিন্তু 5 বছরে তো এটা লক্ষ্য হয়নি, বিকজ নো ওয়ান থট ইট উড বি পসিবল। কারণ তার মধ্যেখানে যে অস্থিতিশীল, সেটা না, আমি মনে করি দেয়ার ওয়াজ নো পলিটিক্যাল ডিসিশন। না, সেটা দুদল থেকেই। আমি তো কথা বলি না, আমি বলছি দুদল থেকে, না আমি বলছি না বাংলাদেশ তরফ থেকে, না বলছি ভারতের তরফ থেকে। কেন মনমোহন সিং চলে যাবে, নতুন গভর্নমেন্ট আসবে, তারা কিভাবে দেখবে পুরো জিনিসটা? কেন BBIN এর কনসেপ্টটা এখন যেরকম ভাবে এগোচ্ছে, সেখানে নেপাল আর ভুটানের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। সো দ্যাট উইল অ্যাড টু দ্য হোল প্রসেস। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাবিব বলছিলাম শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। জি, যে আমার জানার আগ্রহ আজকের প্যানেলিস্টের কাছে, এই যে ভারতকে অবকাঠামো ছাড়াই হলো, তো আমরা যতটুকু, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, সেক্ষেত্রে যে আমাদের পররাষ্ট্র নীতির যে নীতিগুলো আছে, সেক্ষেত্রে তো একটা দর কষাকষির ব্যাপার আছে। তো ভারতকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেই পরিমাণ সুযোগ সুবিধা কি আমরা আমাদের দেশ পাচ্ছে কিনা, বা সেই রকম প্রিপারেশন আমাদের আছে কিনা, আমাদের অবকাঠামো অন্যান্য বিষয়গুলো আমরা সে পরিমাণে সেই জায়গায় আমরা আছি কিনা, এই বিষয়গুলো আসলে আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আরো একটু সূক্ষ্মভাবে দেখা উচিত কিনা। ঠিক আছে, আপনার ধন্যবাদ। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে বলতে হবে। হ্যাঁ, আমি বলছি সেটা হচ্ছে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে জাতীয় স্বার্থটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা এক্ষুনি যেটা শুনলাম সেটা হচ্ছে যে 99% জাহাজ যারা কার্গোটাকে নিয়ে চলাফেরা করছে সব বাংলাদেশি ওন্ড। তাহলে যত কার্গো বাড়বে তত তো সঙ্গে সঙ্গে যারা তাদের রোজগারও বাড়বে।
মানে বাংলাদেশি যারা কার্গো হ্যান্ডেল করেন তারাই রোজগার পাবে, সে পয়সাটা পাবে। এবং যদি এটা সাকসেসফুল হয় তাহলে বিবিআইএন প্রিন্সিপাল তখন ভুটান এবং নেপাল যখন পাঠানো শুরু করবে, নেপাল একটুখানি পথ পার হলেই তো বাংলাদেশের পুরোটাই সেখানেও বাংলাদেশে এই যে আমাদের এখানে যে আশুগঞ্জে এসে থামবে, তারপরে কিন্তু ট্রাকে করে কোন ট্রাক ব্যবহার করবে, কন্টেনার, এটা তো বাংলাদেশি ট্রাক ব্যবহার হবে। তো সেখানে সে সূত্র ধরে আমাদের সেখানেও রোজগার হবে। তো আমাদের যদি অবকাঠামো, আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমি যখন রাষ্ট্রদূত ব্রাসেলসে, তখন একদিন একটা আলোচনা হচ্ছিল ইউরোপিয়ান ইউনিয়নে যে রটারড্যাম পোর্ট এবং অ্যান্টওয়ার্প এবং এই দুটো পোর্টের বাৎসরিক আয় বিকজ অফ this transshipment and other facilities is $17 billion. I'm talking of 17 years ago. এখন আরো বেড়ে গেছে এটা। তা আমাদের যদি ক্রমান্বয়ে এই জিনিসটাকে আরো সুন্দর করে আমরা পরিচ্ছন্নভাবে গোটাতে পারি, I have no reason to disbelieve that এইটার সঙ্গে BCIM যদি জয়েন হয় এবং বিমস্টেক যদি জয়েন হয় এবং BBIN যদি সচল হয়, there is no reason why we cannot really increase it. এবং যদি আমরা এই আশুগঞ্জের মাধ্যমে যদি আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া যেতে পারি, তাহলে চিটং এর পাশে যে কিংবা আমরা যে ডিপ সি পোর্ট করার চিন্তা করছি তার মাধ্যমে মায়ানমার, ইট উইল মেক এ বিগ ডিফারেন্স। আচ্ছা সুতরাং আমাকে একটু বলবেন, আপনি তো চেম্বার, বাংলাদেশ ভারত চেম্বার আছে, কি কি জিনিস নিয়ে আপনারা চিন্তা করছেন যে এই জায়গা থেকে আমাদের বাংলাদেশের সুবিধা হবে? প্রথম বাংলাদেশের সুবিধা যেটা হবে সেটা হলো যে ট্রানজিটের যে জাস্ট যে সূচনা হয়েছে, এই সূচনাটা তো আমরা চতুর্মুখী আমাদের আয় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আচ্ছা, যেমন আমাদের জাহাজ ভাড়া পাচ্ছে, আমাদের এখানে মাল লোডিং আনলোডিং হবে, আমাদের ট্রান্সপোর্ট এখান থেকে গুডস ক্যারি করে আগরতলা নিয়ে যাবে, সেখানে ট্রান্সপোর্ট সেক্টরও আমাদের বেনিফিট হবে। এক, সেকেন্ডলি হলো অচিরেই এই এলাকাতে কন্টেইনার পোর্ট এবং ওয়্যার হাউস বিল্ড আপ করতে হবে, কারণ এখানে মালটা এসে যখন থাকবে তার জন্য কন্টেইনার এবং ওয়্যার হাউস অবশ্যই দরকার, নিরাপত্তা এবং ওয়্যার হাউস করবে। তাহলে এই এলাকায় যারা জমির মালিক যারা, তাদের জমির ভ্যালু অনেক বেড়ে যাবে এবং এখানের মধ্যে ওয়্যার হাউস অ্যাক্টিভিটিজও অনেক বেড়ে যাবে। একটা বন্দর যখন হবে তখন অনেক কিছু বেড়ে যাবে, কর্মসংস্থান বেড়ে যাবে আমাদের জি। সেখানে, আমাদের লোকজন এবং জায়গা জমির মূল্য বেড়ে যাবে, ওয়্যার হাউস হবে, কন্টেইনার পোর্ট হবে। সো মাল্টিফেরিয়াস বেনিফিট উইল বি কামিং টু বাংলাদেশ, আই থিঙ্ক টোটাল এরিয়া। এক নম্বর। দুই নম্বর কথা, চট্টগ্রাম পোর্ট যখন তারা ব্যবহার করবে, অলরেডি আমাদের রাঙ্গামাটির থেকে অলরেডি যে ব্রিজ আছে সেই ব্রিজের কাজ শুরু হয়ে গেছে, সুপার আই নো। সেখান এই ব্রিজ হয়ে যাওয়ার ফলে আপনার নর্থ ইস্টের থেকে চট্টগ্রাম বন্দর আমাদের ইউজ করা শুরু হবে, প্লাস আমাদের ফেনী বেলুনিয়া যে বর্ডার আছে সেই বর্ডার দিয়েও মনে করেন যে আপনি চট্টগ্রাম নিয়ারার হবে এবং সেই দিকেও আমাদের চালু হবে। তাহলে টোটাল বিষয় হলো আমি দেখছি যে এই ভারতের সাথে এবং এই নেপাল ভুটানের কার্গো যদি চট্টগ্রাম আমাদের পোর্ট ব্যবহার যদি করে, তাহলে এই টোটাল এই পূর্বাঞ্চলের মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যাবে, জায়গা জমির অনেক মূল্য হয়ে যাবে, কর্মসংস্থান অনেক বেশি হবে এবং পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাবে। এবং ভারতের সাথে আমাদের যে ট্রেড ইমব্যালেন্স আছে, এই যদি পূর্ণদমে চালু হয় তাহলে এই ট্রেড ইমব্যালেন্সও আমাদের কমে যাবে আমি মনে করি, এটা এনহান্স করবে আমাদের। তাহলে আমাদের কি কি ধরনের পণ্যগুলো কিভাবে এটার কোনো হিসাব হয়েছে না? আমাদের পণ্য যেটা যাওয়ার, যেটা ভারতে যেটা যাওয়ার দরকার, যেটা তারা তো সব ফ্রি করে রেখে দিয়েছে, আমরা অলরেডি পণ্য পাঠাচ্ছি। শুধু দুই একটা জায়গাতে একটু ফেরাটারি ব্যারিয়ার আছে, সেটা হলো ওদের প্রভিন্সিয়াল গভর্নমেন্টে একটা সেল ট্যাক্স আছে 12.5%। এটার জন্য আমাদের গার্মেন্টস কোথাও কোথাও একটু প্রাইসে কম্পিটিশন হচ্ছে, বাট সেটা ইন্ডিয়ান যারা আমদানিকারক সেটা তারা লুক ইনটু করেই তারা প্রাইস দিয়ে আমাদের থেকে তারা কার্গো তারা নিয়ে যাচ্ছে। এবং এটার জন্য আমরা প্রাইভেট সেক্টর লেভেলে আমাদের আলাপ আলোচনা, বিজনেস লিডারদের আলাপ আলোচনা হচ্ছে জোরালোভাবে, এবং যাতে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের এই সেলস ট্যাক্সটা যাতে বাংলাদেশের কমোডিটির উপরে তুলে দেওয়া হয়, এটা আমরা চেষ্টা করছি। এক, দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে, সার্টিফিকেশন সিস্টেমটাতে এখনো আমাদের দুর্বলতা আছে। বিএসটিআই যেটা আমরা প্রস্তাব করেছিলাম যে বেনাপোলে যৌথভাবে সার্টিফিকেশন সিস্টেম ইন্ট্রোডিউস করার জন্য, যাতে আমাদের কার্গোর সার্টিফিকেশন বেনাপোল থেকে হয়ে যায়, যেটা ভারতে একটা অঞ্চলে গিয়ে এখানে আসে, তাতে কার্গো এখানে ওয়েট করতে হচ্ছে। আপনার শুল্ক স্টেশনগুলোতে শুধু ইনফ্রাস্ট্রাকচার আগরতলা আশুগঞ্জ নয়, ভারতের দিকেও যেমন আপনার বেনাপোলে থেকে ওই পাড়ে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার ভারতের, সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সেখানে এখনো তৈরি হয়নি। সেই রাস্তা এখনো কিন্তু সিঙ্গেল ওয়ে রোড, এবং সেখানে মাঠের মধ্যে কোটি কোটি টাকার আমাদের কমোডিটি দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হয় খোলা আকাশের নিচে। তো তাদের সেদিকেও অনেক কিছু ডেভেলপ করার প্রয়োজন রয়েছে ইনফ্রাস্ট্রাকচারে। উভয় দিকেই শুল্ক স্টেশনগুলোকে উন্নত করতে হবে, এবং করার জন্য প্রধান জিনিস হলো সেখানে উভয় সাইডের
কমিউনিকেশনের যে সমস্ত ব্যারিয়ারগুলো আছে এগুলো দূরীভূত করলে উভয় দেশ সমভাবে বেনিফিট হবে, আমরা বেশি বেনিফিট হব। সুতরাং আমাকে একটু বলবেন, আমাদের যে রুটটা আছে আমাদের পণ্য যাওয়ার, যে বেনাপোল, মানে স্থলপথে যেটা যায় সেটা বেনাপোল দিয়ে যায়, সেটা বাদ দিয়ে যদি এইটা যদি নৌপথে যায়, আপনি কি মনে করেন যে এটা অনেক বেশি কম ব্যয়বহুল হবে? এটা মাহবুব বলতে পারে যে টাইম খরচের কদিন লাগে। আপনার যেহেতু বেনাপোল ধরেন ট্রাক আমাদের চিটং থেকে চিটংপুর থেকে বেনাপোলের ট্রাক মনে করেন 2 দিনে চলে যাচ্ছে, একটাতে 1 দিনে চলে যাচ্ছে। সেখান থেকে ধরেন ভারতের অন্যান্য অঞ্চলে কার্গো চলে যাচ্ছে। তো এখানে মানে রোড ট্রান্সপোর্টে যত দ্রুত গতিতে আমরা মাল পাঠাতে পারবো, শিপে অত দ্রুত গতিতে যাবে না, কারণ জাহাজের একটা মিনিমাম টাইম লেভেল আছে 7 to 10 days। সেই জন্য রোড ট্রান্সপোর্ট ইজ মাচ মোর কম্পিটিটিভ ফর ইন্ডিয়ান ইম্পোর্টার আমাদের দেশ থেকে। এটা অবশ্য এটা- ফর এটা আমি- অনলি ফর ক্যালকাটা ডেস্টিনেশন এন্ড থ্রু ক্যালকাটা। হ্যাঁ, কলকাতা destination, other destination জন্য এটাতে আমার দ্বিমত আছে। বলেন। দ্বিমতটা হলো এই যে আপনার বাই রোড আপনি যে ট্রান্সপোর্টেশন করেন, ইটস এ লিমিটেড ট্রান্সপোর্টেশন। 10 টন 20 টন, বড় কন্টেনার হলে 50 টন 100 টন, কিন্তু একটা জাহাজে করে আপনি 1000 2000 3000 কোয়ান্টিটির মাল যদি আপনি এবং নিতে আমি চান, আপনাকে বলি, আমাদের কিন্তু এখন এই যে সমস্ত পণ্য সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আছে ইন্ডিয়ার গুলো, সেগুলো কিন্তু আপনি নিশ্চয়ই জানেন গার্মেন্ট এক্সপোর্টার $1200 পার টন, $1200-1300 পার টন। কিন্তু আমরা ইন্ডিয়ার সঙ্গে যে আপনার কোস্টাল ট্রেডের এগ্রিমেন্ট করেছি, সেখানে আমাদের জাহাজ কিন্তু অলরেডি যাওয়া আসা শুরু করছে 1-2টা। সেখানে কিন্তু আপনার এই $500 নেমে এসছে এবং টাইম কিন্তু 3 দিন 5 দিন এর মধ্যে চলে আসতেছে। তো এই যে একটা বিশাল সুবিধা, এটা আমাদের যাওয়া আসার জন্য যেমন সুবিধা, ওদেরও যাওয়া আসার জন্য সুবিধা। এই ব্যাপারে এটা কিন্তু বেনিফিট বোথ। না, ঠিক আছে, এই জিনিসটা অ্যাওয়ার অফ দ্য বিজনেস পিপল, এটা অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য আমরা এখন এটা আপনাকে awareness ইনসিডেন্টালি, create করতে আমি হবে বলি website-এ। ইনসিডেন্টালি আমরা গত মাসে গিয়েছিলাম বোম্বেতে একটা আপনার ইন্টারন্যাশনাল শো হয়েছিল, এক্সিবিশন হয়েছিল। সেখানে আমাদের বাংলাদেশের সঙ্গে আমাদের যে ডেলিগেশন গিয়েছিলাম, তাদের সঙ্গে ইন্ডিয়ান মিনিস্টারের ডেলিগেশন, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে, ইন্ডিয়ান শিপিং মিনিস্টার। উনি এবং আমাদের মন্ত্রী দুজনেই বলেছেন যে এই অ্যাওয়ারনেসটা আসলে না, আমরাই বলেছি। এটা হচ্ছে না আমাদের কেন? যে awareness-টা হচ্ছে না কেন? মাত্র তুমি আজকের আগের দিন পর্যন্ত ইউ আর নট সার্টেন যে ট্রানজিট ট্রেড হবে কিনা, দ্যাটস ট্রু, ইউনো, দ্যাটস ট্রু। ঠিক আছে, আই ওয়াজ নট সার্টেন। ইউ আর নট সার্টেন। হ্যাঁ, সুতরাং এইটা আজকে হলো, হ্যাঁ, হওয়ার পরে মানুষ জানলো যে হচ্ছে। আমাদের কোস্টাল ট্রেড এখন পর্যন্ত প্রত্যেক দিন ঠিক মতো মাল আসবে কি আসবে না, কটা জাহাজ যাবে কি যাবে না, আমরা কিছুই জানি না। ওইখানে যারা মাল দিবে তারাও জানে না যে আমি রেগুলারলি মাল পাঠাবো, মালটা লোডিং হবে কোথেকে, লোডিং করতে হবে কোন মাহবুব জায়গায় ভাই, এসে নামবে। আপনি তো মাল নেওয়া আসার কথা সেটা বলছেন, একটা বিষয় আছে। এটার বাইরে তো প্যাসেঞ্জার ক্যারিয়ার না, প্যাসেঞ্জার ক্যারিয়ার তো পরের কথা। সেটা তো পরে, প্যাসেঞ্জার tourism ক্যারিয়ার sector ইজ এ টা। সেকেন্ডারি স্টেপ ট্যুরিজমের জন্য, সেই জন্য কথাবার্তা হচ্ছে, সেটা না। এখন বেসিক্যালি আপনার ইন্টারন্যাশনাল ট্রেডের যে ব্যাপারটা, সেখানে ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে যে ভলিউমের কথা হচ্ছে, সেই ভলিউমটা যখন রিয়েলি আপনার একটা নর্মাল লেভেলে চলে আসবে, তখন কিন্তু আপনাদের এই সমস্ত অবকাঠামো নর্মাল হতে হবে। আজকে যেমন সারা দুনিয়া থেকে জানে যে বাংলাদেশের চিটাগাং পোর্টে গেলে সব মিলিয়ে 15 দিন সময় লাগে, এটা তারা ধরেই নিয়েছে। অন্যান্য দেশে গেলে 3 দিন লাগে, এটাও তারা জানে। এখন এই 15 দিনকে আমি যখন 3 দিনে নামিয়ে নিয়ে আসতে পারবো, তখন সারা দুনিয়ার কার্গো কিন্তু আমার এখানে আসবে। ঠিক তেমনি ভাবে আজকে যখন সমস্ত ইন্ডিয়ান ট্রেডাররা জানবে যে হ্যাঁ ট্রানজিট ট্রেড হচ্ছে, এখান দিয়ে যাওয়া যায়, এবং কোস্টাল ট্রেড হচ্ছে, এখান দিয়ে যাওয়া যায়, যাওয়া আসার জন্য জাহাজ আছে, তাহলে তারা আগ্রহী হবে। তো ইটস এ ম্যাটার অফ ট্রায়াল এন্ড এরর। সুতরাং আপনি অবকাঠামো যেরকম করতে সময় লাগবে, এই অ্যাওয়ারনেসটা সৃষ্টি করতেও তেমনি সময় লাগবে। এখন এটা বাড়ানোর জন্য দুই সরকার যদি চেষ্টা করে, আমাদের আদান প্রদান যদি বেড়ে যায়, অ্যাওয়ারনেস না বলে যদি বলি, ব্যবহার করি কনফিডেন্স বিল্ডিং মেজার। একই কথা। মানে অ্যাওয়ারনেস Awareness-এর খালি জ্ঞাতব্য না, না, confidence building। না, কিন্তু মানুষের আগে জানতে হবে, জানার পরে তো সে কনফিডেন্ট হবে কি হবে না সেটা ঠিক হবে। কিন্তু আগে তো আমার জানতে হবে যে এখানে একটা রাস্তা আছে, সে রাস্তায় যাওয়া যায়। তারপরে মাল পাঠালে সে বুঝবে যে মালটা সঠিকভাবে পৌঁছলো কিনা, পৌঁছলে রাস্তায় কোথাও আপনার ল অ্যান্ড অর্ডার প্রবলেম সৃষ্টি হলো কিনা, এগুলো যখন দেখবে যে নিরাপত্তা কোনো জড়িত। কিছুই হয় না, তখন তারা টোটালি কনফিডেন্ট হবে। হ্যাঁ, নিরাপত্তা কিন্তু তার জড়িত। আগে পর্যন্ত আমার এই যে এখানে একটা রুট আছে, এটা জানতে হবে মানুষের, এবং ইন্ডিয়ান ট্রেডারদের জানতে হবে, আমাদের জানতে হবে, এবং একইভাবে আমাদের কার্গো যেতে হবে, ওদের কার্গো আসতে হবে। তখনই আমার এই জাহাজের ব্যবসাটা সম্পূর্ণরূপে ইউজফুল হবে, প্রফিটেবল হবে, এবং সেখানে আপনার
এই সারা দেশ যেভাবে মানে বেনিফিটেড হওয়ার কথা, যে আপনার এই শুধু আশুগঞ্জ পোর্ট না, আশুগঞ্জ পোর্টটা তো মনে করেন আজকে থেকে ইট হ্যাজ টেকেন দি শেপ অফ এন ইন্টারন্যাশনাল পোর্ট। ইট ইজ নো লঙ্গার এ ন্যাশনাল ইন্টারনাল পোর্ট, ট্রান্সশিপমেন্ট ইট ইজ এ ট্রান্সশিপমেন্ট অনুযায়ী ইটস এন ইন্টারন্যাশনাল পোর্ট। তো এটার যে অবকাঠামো শুধু আপনার রাস্তাঘাট ঠিক করা না, কাস্টমস কিন্তু ওখানে তো কিছুই নাই। সব এখন কিছুই না, তারপরে কিছু নাই। তারপরে তো দুইটা তিনজন জেটি হয়েছে, যিনি ভৈরবেও থাকে হ্যাঁ আবার না, কিন্তু আপনার এখন তো দুটোর জেটি হয়েছে, এটা তো 2 বছর আগে ছিল না, 3 দিন আগেও ছিল। কাস্টমস নাই, কাস্টমস এখন না, কাস্টমস এখন হয়েছে। না আজকে মানে কি হ্যাঁ। সেরকম হলো ওই বাবুলবাড়িতে যিনি থাকেন Whatever. এখানে ইনি দৌড়াবেন, ভৈরবে যে 3 জন কর্মকর্তা আছে ওনারাই এখানে আসবেন, আবার আশুগঞ্জে যাবেন। Whatever. It will depend on the volume. এটা যে And the volume increases. একটা শুল্ক স্টেশন হওয়ার মতো এখানে তো কার্গো কখনো আসে না। না কিন্তু লোকবল, একটা পোর্টের লোকবল থাকে না। পোর্টের লোকবল থাকবে, কিন্তু হ্যাঁ, থাকবে, যখন থাকবে দরকার হবে যখন তখন দরকার হবে। এই জন্য আমি প্রথমে বলছি আপনাকে, শুল্ক স্টেশনগুলোকে যুগোপযোগী করতে হবে, আধুনিকায়ন করতে হবে। শুধু আশুগঞ্জ নয়, অনেক শুল্ক স্টেশন আছে আমাদের এখনো ইনফ্রাস্ট্রাকচার ল্যাকিং আছে, ভারতের ওই সাইডেও ল্যাকিং আছে। কাজে উভয় দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধির ফলে স্বার্থে শুল্ক স্টেশনগুলোকে এবং উভয় পাশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি বলে মনে করি। এখানে আরেকটা পয়েন্ট আছে, বিশেষ করে কন্টেনার শিপে যে কথা যেটা বলছে মাহমুদুর সাহেব, যেটা বলছে যে আমাদের দেশের শতকরা 90% ট্রেডার্স এক্সপোর্টার এখনো জানে না যে শিপে 7 দিন 8 দিনে মাল মাল যেতে পারে, এবং কলকাতা ছাড়াও আরো অনেক বন্দরে হ্যাঁ, এই যে বিশাখাপত্তনম এখানে যেমন যেমন 5 দিন 7 দিনে চলে যায়। লার্জ ভলিউম, তাইলে মনে করেন যে 5 জন ইম্পোর্টার মিলে 5 জন এক্সপোর্টার মিলে একটা জাহাজ বুক করতে পারে সুন্দরভাবে, এখানে আরেকটা পয়েন্ট দিতে পারে তারা, সেটা হলো ফর মোর দ্যান ওয়ান ডেস্টিনেশন। ফরওয়ার্ড দ্য ওয়ার্ল্ড। এখানে আরেকটা পয়েন্ট আছে। আপনি শুল্ক বন্দর স্থাপনের কথা বললেন, আমার তো সারা বছরে 300 জাহাজ আসা যাওয়া করে, মাসে হয়তো ডেইলি 10টা ধরেন, ঠিক আছে, 10টা জাহাজের থেকে আপনার শুল্কের ইনকাম কত হবে? 192 টাকা পার টন। এটা তো কিছুই না। আপনি যদি আমাদের অনেক বেনিফিট আছে, ইন্ডিয়ার বেনিফিটটা যদি আপনি হিসাব করতেন, ইন্ডিয়া কিন্তু 1800 মাইল বাই রোড হ্যাঁ, যেত। সেই 1800 মাসখানেক লেগে মাইলের যেত। জন্য মাসখানেক শুধু লেগে যে যেত। তেল খরচ হয়, সেই তেল খরচটা হিসাব করে সেখান থেকে আমাদের একটা কিছু দিলেই তো উইন ইনফ্রাস্ট্রাকচার গুলো সব হয়ে যেতে পারে। উইন সিচুয়েশন হয়। কিন্তু সেখানে তো আমাদের অ্যাজ ফার অ্যাজ দিস আপনার সরকারি ফিজ যেটা বলতেছেন, এই যে এটার বাইরে যে সমস্ত আমাদের যে প্রাইভেট ফিজ আছে, আমরা হয়তো $10, $12, $13 আমরা যদি আপনার পার টন পাই, আমাদের খরচ $3 আছে। এটা কিন্তু আমরা প্রত্যেক টনে দিচ্ছি। তার মানে যে ওরা যদি হ্যাঁ, ওদিক দিয়ে কিন্তু ওদের যে ওদিক দিয়ে ওরা যেত, যেদিক দিয়ে ঘুরে যাচ্ছে, হ্যাঁ, মানে 7 সিস্টেমে ঘুরে যাচ্ছে, এখন আমাদের এই বন্দর দিয়ে, তার মানে হলো ওখানে 1600 কিলোমিটার, এখানে 500 কিলোমিটার, হ্যাঁ, এরকম একটা সিস্টেম। সুতরাং তার মানে এখানে হলো আপনার যে তেলের অত প্রসেসে 3 গুণের ইয়ে তো আসেই, 1 মাস তাদের সময় সেখানে লাগে। আমাদের সেই জায়গায় আমাদের বার্গেনিং করার সুযোগ তো অনেক 192 বেশি টাকার আছে। জায়গায় যদি 1200 টাকা দিত, আমাদের তো তাইলেও বার্গেনিং তাদের করার কিছু সুযোগটা আসবে। বেশি, কারণ তারা যে মালগুলো, হ্যাঁ। তবে আমার কাছে মনে হচ্ছে, আপনাকে শেষ পর্যায়ে আছি, ওইখানে একটা কথা উঠেছে, 7 সিস্টারে আমাদের জিনিসপত্রগুলো ইয়া হয় হলো সৈয়দপুর থেকে, ওইখানে, হ্যাঁ, সৈয়দপুরে মানে 7 সিস্টার বেল্টে আমাদের এই জিনিসগুলো চায়। তারা আশঙ্কা শুধু করছে সৈয়দপুর না, আপনার এই আখাউড়ার পয়েন্ট দিয়ে আপনার এই ডেইলি সিমেন্ট ভলিউম যায়, তারপরে আপনার ইভেন ব্রিক্স যায়, তারপরে আপনার ডেইলি কনজিউমেবল যেগুলো না, এগুলো যায়, সাবান, হ্যাঁ, সাবান, পেস্ট, এগুলো যাচ্ছে। এখন হ্যাঁ, সৈয়দপুরে যেতে পারে, এটা for যদি that এরকম area। হয়ে যায়, হ্যাঁ। তাহলে আমাদের পণ্য নিবে না। সেটা দ্যাট ইজ এ পসিবিলিটি। হ্যাঁ, মানে তারা বলছে 7 সিস্টারে যে আমরা যে এক্সপোর্টটা করছিলাম, যে ওই জায়গায় That is a possibility, very much. ওরা যখন সরাসরি আমাদের এই লাইনটা হয়ে যাবে এবং আগরতলা দিয়ে তারা এখানে ঢুকবে, হ্যাঁ। তখন দেখা যাবে যে ভারতীয় পণ্যই ওরা নিচ্ছে, তখন আমাদের পণ্য ভারতীয় নিচ্ছে না। পণ্যর চাইতে কম দামে দিতে হবে, দেন আমাদের তো জানি। এই জায়গাটা একটা না, আমি মনে করি যে জি আমাদের স্বার্থ রক্ষা করার প্রয়োজনে ভেরি ইন্টারেস্টিং দ্য পয়েন্টস ওনারা দুজন উঠিয়েছেন। আমাদের আলোচনা যখন শুরু হবে, কাজটা শেষ হবে এবং আস্তে আস্তে অবকাঠামোগত দিক থেকে আমরা এগোতে পারছি, আমার মনে হয় উই নিড টু রিভিজিট এই 192 টাকার কথাটা। এটা আলোচনা সাপেক্ষে যদি বলা হয় ভারতকে যে ঠিক আছে, অবকাঠামোর ক্ষেত্রে যা কিছু বিনিয়োগ করা হচ্ছে, যেরকম ওই রাইন ড্যানিউব হয়ে আগে জাহাজে চলে যেত, এখন ইউক্রেন থেকে মালামাল সেগুলোও যাচ্ছে, ঘুরে বেরোচ্ছে অ্যান্টওয়ার্প থেকে। ওরা করেছে কি যে প্রত্যেক পদে যে মুহূর্তে ঢুকবে প্রত্যেকটা দেশে সেখানে একটা আলাদা ট্যাক্স দিতে যাচ্ছে, কিন্তু মেনটেনেন্স বাবদ
অবকাঠামো এবং ইনফ্রাস্ট্রাকচার বাবদ যে তৈরি করার সে ব্যাপারে, ইনক্লুডিং কন্টেনার মুভমেন্ট, তার রাখা, দেখাশোনা করা, নিরাপত্তা দেওয়া ইত্যাদি, ওরা প্রতি 1 বছর 2 বছর অন্তর রিভিজিট করে এবং টাকাটা এতটা একটু বেশি দিতে হবে তোমাকে, এরকম করে অটোমেটিক্যালি বাড়ে। তো আমাদের উচিত হবে যারা আছেন, ওনারা যারা আছেন সে ব্যাপারে তারা সরকারকে অবশ্যই সাহায্য করবে টু রিভিজিট দ্য প্রসেস অ্যান্ড টু টেল ইন্ডিয়া যে তোমাদের যা কিছু হচ্ছে তোমাদের স্বার্থে অনেক কিছু এগোচ্ছে। তো এইটা রিভিজিট করে 192 টাকা না রেখে উই নিড টু গো আপ ইন প্র্যাকটিক্যাল টার্মস ফ্রম $2.5 to about $10 per ton, এবং আলটিমেটলি উই শুড ট্রাই টু অ্যাচিভ দ্যাট, যে $10 থেকে $12 পার টন তোমাদের এই মানে যদি আপনি ওদের বর্তমানে- সুযোগ সুবিধার কথা বর্তমানে দেখেন, যেটা ছাড়া- 1600 কিলোমিটার থেকে 500 কিলোমিটার, Right, বর্তমানে তারা যেটা দিচ্ছে, তার মানে 3 ভাগের 1 ভাগ সেটা হলো কিন্তু যে- ওদের আছে, এবং এতে এবং কিন্তু আপনার ওদের মনে জিনিসের রাখতে দাম। হবে রোড ট্রানজিটের বা রোডে যে আপনার কস্ট, দিস ইজ 3 times দি কস্ট অফ ওয়াটার। Yes, Water. এতে কোনো সন্দেহ নেই। Presently যেটা আপনার যে ওরা যদি 1 টন $50 নিয়ে থাকে, এখানে 1 টন তারা না, ওটা বলতে 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। শুনুন, এখন জি। এখন তারা যেটা যেটা ওই দিচ্ছে যে আমি বলি আপনাকে, তাদের বর্তমানে- গেইনটা হচ্ছে, সেটার একটা পোর্শন এটার একটা পোর্শন আমাদের দরকার। বর্তমানে জি। তারা যেটা দিচ্ছে সেটা হলো 130 টাকা আপনার শুল্ক কাস্টম দিচ্ছে তারা, 52 টাকা সড়ক পরিবহন বিভাগকে তারা দিতে হচ্ছে, 10 টাকা দিচ্ছে তারা BAWTA কে, প্লাস তাদের মালটা যে জাহাজে আসে সেটা যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটির জন্য তাদের 50 টাকা করে তাদের দিতে হচ্ছে। যদি আপনি সিকিউরিটি এনগেজ করতে চান, আপনি যদি ফ্রি ছেড়ে দেন দিলেন, তাহলে জাহাজকে আরো 50 টাকা করে দিতে হবে। এইটুকু তারা এখন দিস ইজ দি অনলি এক্সট্রা অনলি এক্সট্রা তারা এটা পেমেন্ট দিচ্ছে। না, এটাই এখন বলছি যে তারা এখন- যে পরিমাণ ইয়াটা ওই দিক থেকে খরচ কমায়, Right. সেভ করছে, Right. এটা 3 ভাগের 1 ভাগ। তার কিন্তু কিয়দংশ- সেই জায়গায় আমাদেরকে যখন দেওয়ার কথা, তার কিয়দংশ আমাদের সেখানে দেওয়া উচিত। আমাদের 3 ভাগের 1 ভাগও যদি হয় তাহলে কিন্তু আমাদের দেওয়া সমস্যা নাই। দরকার, কিন্তু এবং 3 ভাগের 1 ভাগ না দিয়ে দেওয়া তাদের কাছে দরকার, এবং percentage আমাদের চলে আসে। আশুগঞ্জ পোর্ট থেকে শুরু করে আগরতলা পর্যন্ত টোটাল রাস্তা 4 লেন করা, এখানে পোর্ট তৈরি সব করা, খরচা ওদের করা উচিত। সব ইনভেস্টমেন্ট ভারতের থেকে হওয়া উচিত বলে আমি মনে করি। এবং এটা আর এই- নট অন দ্য বেসিস অফ লোন, ইট শুড বি No, টোটালি Freely, yes, not on the basis of অবশ্যই। loan, তারা একদম। এই যে বাড়তি সুবিধা ভোগ করছে, 3 ভাগের 1 ভাগ কস্টিং তাদের কমে যাচ্ছে, সময় তাদের 1 মাস লাগে ওই জায়গা থেকে ঘুরে, তারপরে তারা নিশ্চিত না এখানে- মিজোরামের আন্ডারে পড়লে ওই ট্রাক ওখানে যাবে না অন্য কোনো জায়গায় চলে যাবে, সেটাও কিন্তু আছে। এখানে কিন্তু আসামের এখান আরেকটা থেকে বড় আসে। ইস্যু কিন্তু আমাদের আপনাকে এখানে মাথায় সেটা রাখতে হবে। ওখানে এখানে কিন্তু আরেকটা- আছে। এখানে একটা বড় ইস্যু মাথায় রাখতে হবে। ওদের কিন্তু নিরাপত্তা যখন ব্যাপারটা তারা আছে। ফ্রিলি মনে করেন তাদের কমোডিটি যখন তারা 7 সিস্টারে পাঠাতে পারবে, এখন তো আমাদের একটা বাজার আছে, কম বেশি যাই আছে, যখন আমাদের দামের থেকে কম দামে তখন যারা বাজার ধরবে তখন আমাদের লোকেরা এফেক্টেড হবে, জি। তখন আমাদের ট্রেডার্স, আমাদের পাবলিক উইল ব্যারিকেড দি রোড, তখন তারা কমোডিটি যাইতে দিবে না তাদের ফিউচার বিজনেসের জন্য। এটাও আপনাকে মাথায় রাখতে হবে। সো কম্পিটিশন তো হবেই, আমাদের লোকেরা কম্পিটিটিভ ছিল, গ্লোবালাইজড ওয়ার্ল্ডে কম্পিটিটিভ না হলে আমি বিজনেস হ্যাঁ, করতে পারবো না, সে টিকতে পারবে না। আমি টিকতে পারবো না, এটা এটা তো মাথায় আছে। তারপরেও যদি দেখি যে অ্যান্টি ডাম্পিং সিস্টেম, যে তারা মনে করে যে আমাদের যে বাজারটা আছে এটা তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যাবে, কম দামে পাঠিয়ে আমাদের বাড়ির উপর দিয়ে, তখন আমাদের দেশের মানুষ অবশ্যই হোস্টাইল হবে এবং তারা এটার জন্য এগেনস্টে তারা দাঁড়িয়ে যাবে। সেটাও কিন্তু আমাদের সরকারকে মাথায় রাখতে হবে, ভারতের সরকারকে মাথায় রাখতে হবে। এখানে লিভ অ্যান্ড লেট লিভের প্রশ্ন জড়িত আছে। আপনি একতরফা সুবিধা নেবেন, আমাকে মোটেই দিবেন না, এটা হতে পারে না। আর সবচেয়ে বড় যে It will- ইনফ্রাস্ট্রাকচারের যে ব্যাপারটা Right, আছে, it cannot এটা কিন্তু function. ভয়াবহ। তাহলে এটা এবং function প্রতি হবে না, বছর it এই will not জিনিসগুলো function. টানবে এবং রাস্তা আপনাদের নষ্ট হবে। আরেকটা খবর বলি, সেটা হলো আমাদের 300 জাহাজের মধ্যে বড় 295টা আমাদের, 5টা ওদের। কারণটা কি? ওই দেশে আপনার ট্রেড ইউনিয়ন এমন ভাবে এই শিল্পটাকে চেপে ধরেছিল যে তাদের ট্রেড ইউনিয়নের অত্যাচারের ফলে তাদের ওয়েজ বাড়াইতে they could not sustain it anymore। জাহাজ এখন তারা চালাবার অবস্থা জাহাজ ইন্টারনালি চালায় না, অনলি ইন্টারন্যাশনাল ট্রেড পোষায় না। তাদের পোষায় না। এটা আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সবাইকে অনেক শুভেচ্ছা অর্থবহ জানিয়ে আলোচনা। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।